নির্বাচনের আগে গণভোট কোনোদিনই মানবে না বিএনপি। আজকের মধ্যে সংস্কার আদেশ জারির দাবি জামায়াতের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল রবি বা সোমবার 10 ডিসেম্বরের মধ্যে ভোট। প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। নদীপথে আবারও ফিরছে স্টিমার পিএস মাহসুদ। শুক্র শনিবার চলবে ঢাকা বরিশাল রুটে, বাকি 5 দিন প্রমোদ ভ্রমণে। কাল থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। আপাতত রাতে না থাকার অনুমোদনে ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা। এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া চীন। ভয়ানক যুদ্ধে মন নেয় কিনা তা নিয়েই এখন শঙ্কা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সানি বিরিধা এবং আমি শরীফ রাউশন। নির্বাচনের আগে গণভোট হলে কোনোভাবেই মানবে না বিএনপি, সাফ জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঐক্যমত না হওয়া দফায় অগোচরেই পরিবর্তন করে জাতির সাথে প্রতারণা করছে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেও দাবি করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। জুলাই সনদ বাস্তবায়নে বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এরপরেও রাজনীতির ময়দানে নানা প্রতিক্রিয়া। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সুপারিশে অনাস্থা জানিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাক্ষরিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্ন মত কিংবা নোট অব ডিসেন্ট থাকলেও ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশে বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। দলটির দাবি, অগোচরে জুলাই সনদের কয়েকটি দফা পরিবর্তন করা হয়েছে। এসব প্রস্তাব একপেশে ও জোরপূর্বক জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে দলটির মত, এটি জাতির সাথে প্রতারণা। প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। এ সময় গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিষয়টি হাস্যকর ও অযৌক্তিক বলেও অভিহিত করে বিএনপি। সেই সাথে সংবিধান সংস্কার আদেশ জারির এখতিয়ার সরকারের নেই বলে উল্লেখ করে দলটি। জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। এদিনও জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলে পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোদিনও মানবে না বিএনপি। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আলোচনা ছাড়াই সুপারিশে আনা হয়েছে। স্থায়ী কমিটির অন্য সদস্যরাও বলেন, সমস্যা নয়, সমাধানের উদ্দেশ্যে তাদের এই অনাস্থা। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।
তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। আমরা চাই সেটা হলো যে যা সিদ্ধান্ত হয়েছে, যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময় অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সময়ক্ষেপণ না করে আজকের মধ্যে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আদেশ জারিতে দেরি হলে এই সরকারের উপর জনগণ আস্থা হারাবে। বৃহস্পতিবার বিকালে মগবাজারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর আগে গণভোট সহ 5 দাবি বাস্তবায়নে সিএসির কাছে স্মারকলিপি দেয় জামায়াত সহ সমমনা 8 দল। আরও জানাচ্ছেন ওমর ফারুক। ওনারা বই সাবমিট করেছে ফাইনালি। জুলাই সনদের আইনি ভিত্তি বা এর বাস্তবায়ন নিয়ে যখন দেশজুড়ে আলোচনা, তখন এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরল জামায়াত ইসলামী। এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামাত, তবে তার আগে গণভোট দিতে হবে। এই ইস্যুতে বিএনপির কঠোর সমালোচনাও করেন তিনি। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে তো গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটাকে কেমনে ম্যানেজ করে দিতে চায়, সে রাস্তায় গেছে। জুলাই সনদ বাস্তবায়নে শুক্রবারের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আদেশ জারির দাবি জানান ডাক্তার তাহের। বলেন, সময়ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের উপর জনগণের আস্থা থাকবে না। অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই। আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায় এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। এদিকে সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁও থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে আসেন জামাত সহ সমমনা 8 দলের নেতাকর্মীরা। পরে নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবিতে সিএসির কাছে স্মারকলিপি দেন তারা। এরপর ইসির সঙ্গে বৈঠক শেষে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, স্মারকলিপির দাবিগুলো না মানলে আগামী 3 তারিখ নতুন কর্মসূচি দেবে 8টি ইসলামিক দল। জুলাই জানানের স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয়, এই জাতীয় নেতৃবৃন্দ আগামী 3 তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময়োযোগী কর্মসূচি প্রদান করবে। আগামী নির্বাচনে সংশোধিত আরপিও কার্যকরে দাবি জানিয়ে দলগুলো নেতারা বলেন, প্রতীকের ব্যাপারে ইসিকে চাপ দিলে কমিশন বিতর্কিত হবে। 54 বছরের প্রশ্নবিদ্ধ নির্বাচন পদ্ধতি এখনই ঠিক করার সময় মনে করছে 8 দলের নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয়। ওমর ফারুক, এখন ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত এবং নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী রোববার কিংবা সোমবারের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের 10 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে মুখে আছেন, আর ছাত্র সংগঠনগুলো শুরু করেছে নিজেদের প্রস্তুতিও। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17,000-এর বেশি শিক্ষার্থীর সবচেয়ে বড় সংকট আবাসন। মাত্র 7.5 একরের ক্যাম্পাসে চলে সমস্ত প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম। অন্যদিকে কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের কাজ কবে শেষ হবে তাও নিশ্চিত নয়। সব মিলিয়ে নানান সংকটে জবি শিক্ষার্থীরা। এমন অবস্থায় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম শিক্ষার্থী সংসদ যেন প্রাণের দাবিতে রূপ নিয়েছে। এই অবস্থায় গেল বুধবার জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই দিনে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গঠনতন্ত্রে দেখা যায় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে মোট পদ 23টি, সভাপতি ও কোষাধ্যক্ষ বাদে বাকি 21 পদে হবে নির্বাচন। একই সাথে হল সংসদে মোট 15 পদের মধ্যে নির্বাচন হবে 13টিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান জকসু শুধু নেতৃত্ব তৈরি না করে এটি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে ভূমিকা রাখুক। জকসু কিন্তু আসলে কোনো দলের সংসদ না, জকসু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20,000 শিক্ষার্থীর সেরা প্ল্যাটফর্ম এবং প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম। খাবারের মান নিয়ে প্রতিনিয়ত আমাদের এই জিনিসগুলো নিয়ে ভয়েস রেজ করতে হয়। এই জায়গাগুলোতে আসলে নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করা উচিত। নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো, তবে সম্পাদকীয় ও সদস্য পদ আরও বাড়ানোর দাবি ছাত্রদলের। ছাত্রশক্তি বলছে তাড়াহুড়ো নয়, ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র সংসদগুলো হয়েছে সেরকম নীলক্ষেত মার্কা নির্বাচন জগন্নাথে যাতে না হয়, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ঠিক করে তারপরে নির্বাচনের আয়োজন করাটা আসলে আমি মনে করি যে যুক্তিসঙ্গত হবে। ইসলামী ছাত্র শিবির, আপ বাংলাদেশ এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা বলছেন কাল বিলম্ব না করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। উৎসবমুখর পরিবেশে চান সবার অংশগ্রহণ। অন্যান্য ক্যাম্পাসগুলো যেভাবে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরও এই ধরনের একটা ইনক্লুসিভ প্যানেল উপহার দিবে এবং আমরা শতভাগ আশাবাদী শিক্ষার্থীদের কল্যাণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল ঘোষণা করবে সেই প্যানেল সবার থেকে এগিয়ে থাকবে। যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন বা নিরপেক্ষভাবে আমাদের একটা নির্বাচন উপহার দিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জকসুকে নিয়ে ইতিমধ্যে তারা খুবই উৎফুল্ল। জকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান আগামী রবিবার সোমবার তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার কথাও জানান তিনি। আগামী রোববার অথবা সোমবারের মধ্যে আশা করি আমরা তফসিল ঘোষণা করে ফেলতে পারবো। ডিসেম্বর 10 তারিখ 11 তারিখ এর আগেই হতে হবে। এখন ডেটটা কিভাবে হবে সেটা আমি বলছি যে আমাদের স্টেক হোল্ডারদের সবার সঙ্গে কথা বলে সবার মতামত নিয়ে যে জায়গায় দাঁড়ায়। জগন্নাথ কলেজ থাকাকালে সবশেষ 1987 সালে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের পর কোনো নির্বাচন হওয়া তো দূরের কথা, এর কোনো গঠনতন্ত্রই ছিল না। অবশেষে 38 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা জুলাই গণ অভ্যুত্থানেরই ফসল বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পুরনো ইতিহাস ঐতিহ্য নিয়ে নদীপথে আবারও ফিরছে শতবর্ষীয় নৌযান স্টিমার পিএস মাহসুদ। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে 2 দিন শুক্র শনিবার ঢাকা বরিশাল রুটে চলবে এটি। বাকি 5 দিন প্রমোদ ভ্রমণের জন্য ভাড়ায় মিলবে বাহনটি। আর পর্যায়ক্রমে স্টিমারের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি নৌ উপদেষ্টার। জলপথের ইতিহাস ফেরা নিয়ে দেখুন বিস্তারিত। নদীর তীরে নদীর জলে জীবনের সাড়া বেড়েছে। নদীতে দাঁড় বৈঠার জলযানের চেয়ে যন্ত্রযানের ভিড় বেড়েছে। তাই তো কমলা রঙের জলযানটি নদী থেকে কখন হারিয়ে গেল তা হয়তো জানতেও পারে না তীরবর্তী মানুষেরা, কিংবা বিরতি দিয়ে ফিরে আসাও চমকে দেয় না নৌপথের যাত্রী এবং কুলের মানুষদের। সেই কবে জলপথে ঢাকা থেকে খুলনা রুটে দ্রুতগামী জলযান নামিয়েছিল ফ্লোটিলা কোম্পানি। 20 থেকে 22 ঘন্টায় গন্তব্যে পৌঁছে যাওয়াই ছিল সে সময় বিস্ময়ের। গতি ও রঙের কারণে পরিচিতি পেয়েছিল কমলা রকেট নামে। সড়কপথের দাপট ও শতবর্ষের ক্লান্তিতে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল রকেট যানগুলো। এই প্যাডেল স্টিমারগুলো তৈরি হয়েছিল 1918 সালে। যে রকেটের কথা বলা হচ্ছে সেই পিএস মাহসুদ তৈরি হয়েছিল 1928 সালে। ক্লান্ত বা জরাজীর্ণ রকেটের জলে নামা বন্ধ হয়ে গেছিল, কিন্তু ঐতিহ্য ও পর্যটন বান্ধব জলযান হিসেবে 15 নভেম্বর আবারও প্যাডেলে সাঁতার কাটতে শুরু করবে পিএস মাহসুদ। আমার ঠিক পেছনে শতবর্ষী ঐতিহ্যবাহী এই বাহনটিতে ভ্রমণ করতে হলে পর্যটকদের প্রথমে সদরঘাটের বাদামতলির বিআইডব্লিউটিসির নৌঘাটে আসতে হবে। কোন শ্রেণীতে বসে ভ্রমণ করতে চান তার টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। আমরা দেখতে চাই এই নৌপথের বাহনটি আধুনিকায়নের ফলে কি কি সেবা যুক্ত হয়েছে আর কতজন যাত্রী ধারণের সক্ষমতা তৈরি আছে পিএস মাহসুদের। চলুন দেখে আসি।
দোতলা বিশিষ্ট পিএস মাহসুদের নিচ তলায় বেশ চওড়া পর্যটক বান্ধব ডেক, বিশাল প্যাডেলের সাথে পানির লড়াইটা এখানে বেশ উপভোগীয়। ডেকের উপরে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর কেবিন, এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য কেবল শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর বাইরে দেশি, ভিনদেশি কিংবা শ্রেণীভেদে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা তো থাকছেই। স্টিমার পিএস মাহসুদের কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে নতুন করে সাজানো হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। অনেক কিছু মডিফাই করা হয়েছে, সব কিছু মিলেই এখন মানে আগের চাইতে আরো পুরানটা ঐতিহ্য ধরে রেখে এখন এটা আরো নতুন করা হয়েছে আর কি। একটা লঞ্চ থেকে বা যে কোনো অন্য বাহন থেকে আমাদের এই স্টিমারটা অনেক আরামদায়ক এই কারণে যে আমাদের সমস্ত কেবিনগুলোতে এসি আছে এবং এসির পাশাপাশি দুই পাশে কেবিন, মাঝখানে একটা মিটিং করার মতন আমরা সেলুন বলে থাকি যে ওটা আছে। আমার ফরেনসিকের খাবার আলাদা, বাঙালি খাবার আলাদা, যাত্রীদের যারা তৃতীয় শ্রেণীর তাদের খাবার আলাদা। তো সব মিলে মনে করেন যে ইংলিশদের জন্য এখানে ওই আলুর ফিশ ফ্রাই হয়, চিকেন ফ্রাই হয়। মূলত নদীপথকে পর্যটন হিসেবে আকর্ষণীয় করে তুলতে ফের স্টিমার চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। সপ্তাহে প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল আর শনিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বাণিজ্যিক যাত্রা করবে পিএস মাহসুদ। বাকি 5 দিন ঢাকার আশপাশে প্রমোদ ভ্রমণে স্টিমারটি ভাড়া নেওয়া যাবে। এটি পরিচালনার দায়িত্বে থাকবে বিদেশি কোম্পানি। আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে আমরা চার্টার দিতে চাচ্ছি, তাদের সাথে আমাদের আলোচনা চলছে। মূলত সপ্তাহে 5 দিন আমরা এটাকে পিওর পর্যটন হিসেবে দেখব, আর সপ্তাহে 2 দিন ঢাকা বরিশাল যাবেন এবং বরিশাল থেকে ঢাকা আসবেন। এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিক পর্যায়ে একটি হলো চাহিদা বিবেচনা, এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। এরই মধ্যে আরও 3টি পুরনো স্টিমার অস্ট্রিচ, লেপচা ও পিএস ট্রান সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও 3টা আছে, একটা নষ্ট হয়ে গেছে, একটা কিছু করা যাবে বলে ওটাও তো সার্ভিসে চলে যাবে। আর এটা যদি দেখি যে ঠিকঠাক আছে তাহলে এরপরে আরেকটা আমরা অর্ডার করব। পদ্মা সেতু উদ্বোধনের পর 2022 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই স্টিমার চলাচল। পুনরায় চালুর পরে স্টিমার চলাচল কতদিন সক্রিয় থাকে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সানিম রিধা, এখন, ঢাকা। প্রাচীন সভ্যতার ইতিহাস করতোয়া নদীকে ঘিরে, অথচ দখল আর দূষণে দীর্ঘদিন প্রাণ হারিয়েছে এই নদীটি। মৃতপ্রায় করতোয়া সহ ইছামতি এবং গজারিয়াকে বাঁচাতে 45 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিছু কাজ সম্পন্ন হলেও বাকি অংশের অর্থ বরাদ্দ এখনও ফাইলবন্দি। এতে বন্ধ রয়েছে এর কাজ। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া প্রাচীন সভ্যতার এই নগরীতে রয়েছে নানা সংকট এবং একই সঙ্গে রয়েছে নানান সম্ভাবনাও। মাজিদুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতার নগরী পুণ্ডবর্ধন, যা আজকের বগুড়া। একসময়ের বণিকের জাহাজ আর মাঝে মাল্লার জারিগানে মুখর থাকত নদী পার। জেলেরা জাল ফেলে ধরত নানা প্রজাতির মাছ, কিন্তু বর্তমানে দখল, দূষণ আর ভরাটে করতোয়া হারিয়েছে তার জৌলুস। তবে বর্তমানে এই নদীকে আগের রূপে ফেরাতে প্রকল্প নিয়েছে সরকার। এরই মধ্যে নদীর কিছু অংশ খননসহ এসপি ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত 730 মিটার এলাকায় স্লোপ প্রোটেকশন ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ফলে দৃষ্টিনন্দন পরিবেশ উপভোগ করতে শুরু করেছেন শহরবাসী। এখন যে করতোয়ার পাশে দিয়ে যে সুন্দর একটা হয়েছে মানুষ চলাচলের জন্য, মানুষ বিকেলে সকালে এক্সারসাইজ করার জন্য, হাঁটার জন্য, এটা খুব সুন্দর হচ্ছে। যারা এটা করছে তারা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এখন খুব ভালো আছি। সকাল সন্ধ্যায় আমরা
হাঁটাহাঁটি করি। আগে তো এরকম জায়গা ছিল না, হাঁটা চলার খুব অসুবিধা হতো, এখন হাঁটা চলার খুব ভালো। এরকম করে বসার কোনো সিচুয়েশন ছিল না। তারপরে বৃষ্টি হলে এখানে বসে থেকে নদীর সুন্দর মনোরম পরিবেশ অনুভব করা যায়। 2 পার ধরে যে কাজ করার যে জায়গাটা আমরা যেটা বলতে ডিসি পার্ক বলা হচ্ছে, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। নদীকে রক্ষার জন্য যেটুকু করেছে শুধু এইটুকু না, 2 পাশ দিয়েই শহরকে নির্ভর করে নদীর 2 পাশ দিয়ে যে পার্কটা গড়ে তোলা যায় মানুষকে হাঁটা চলাচলের জন্য, সেটা যেমন সৌন্দর্য বাড়বে। বগুড়াবাসীর যে আশা আকাঙ্ক্ষা, এই নদীকে খনন করে 2 পাশ দিয়ে ওয়াকওয়ে করে এবং সম্ভব হলে 2 পাশ দিয়ে রাস্তা নির্মাণ করে মানুষের চাহিদা যেন পূর্ণ করা হয়। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, প্রকল্পে 45 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, যার সুফল পেতে শুরু করেছেন স্থানীয়রা। তবে বরাদ্দের বাকি অর্থ না মেলায় বর্তমানে বন্ধ রয়েছে কাজ। ইতিমধ্যে এই প্রকল্পের সুফল এলাকাবাসী বা জনগণ পাচ্ছে। সে সাথে সুবিল এবং অটোখালও খনন করা হয়েছে সেই প্রকল্পের মধ্যে। এই প্রকল্পের ধারাবাহিকতায় আমরা বৃহত্তর একটা প্রকল্প হাতে নিয়েছি, যে প্রকল্পটা পুরো 123 কিলোমিটার খনন করা হবে গাইবান্ধা থেকে শেরপুর পর্যন্ত। এই প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে মাটিডালি থেকে বনানী পুরোপুরি এলাকা দখল দূষণ মুক্ত হবে, সেই সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। 1500 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের আওতায় করতোয়া, ইসামতি ও গজারিয়া নদীর 230 কিলোমিটার পুনঃখনন এবং শহরে 29 কিলোমিটার এলাকায় স্লোপ প্রোটেকশন ও ওয়াকওয়ে নির্মাণে পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ে এখন সে বরাদ্দ অনুমোদনের অপেক্ষায়। মাত্র 700 মিটার ওয়াকওয়ে নির্মাণে পাল্টে গেছে করতোয়া নদীর দৃশ্যপট। বিগত 16 বছরে উন্নয়ন বৈষম্য এই বগুড়াবাসীর দাবি, অসম্পূর্ণ যে কাজটি রয়েছে সে কাজটি দ্রুতই সম্পন্ন করে করতোয়া নদীর প্রবাহ বৃদ্ধি এবং সৌন্দর্যমণ্ডিত কাজটি এগিয়ে নেওয়া হোক। বগুড়া থেকে মাজিদুর রহমান, এখন। 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিনে আপাতত রাত্রি যাপনের অনুমোদন না থাকায় ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে। যাত্রী সংকটে জাহাজ মালিকরাও পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদনে বিস্তারিত। বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন। পর্যটকদের দাবি, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে এমন দূরত্ব পাড়ি দিয়ে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর। সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেখানে হচ্ছে আপনি গিয়ে টাইম স্পেন্ডের জন্য যাবেন, সো এই টাইমটা আসলে তারা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। এটা মোটেও অবশ্যই ভালো না। ওইখানে গিয়ে যদি আমরা পার্সোনালিটি স্পেন্ড করতে না পারি সময়, ওইখানে আমরা নিজেদের মতো থাকতে না পারি, সময় কাটাতে না পারি, যাবো আবার চলে আসবো, আবার রেজিস্ট্রেশন করতে হবে, ওইখানে সর্বোচ্চ 2-3 ঘন্টা সময় পাবো। এই 2-3 ঘন্টা সময় তো একটা মানুষের রেস্ট করতেই চলে যায়। এ অবস্থায় প্রস্তুতি নিয়েও জাহাজ মালিকেরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই কক্সবাজার শহরের যে স্থান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার কথা, সেই নুনিয়ারচরা জেটি ঘাট প্রায় জনশূন্য। একটি টাকশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই জাহাজ যাত্রার কোনো নিরাপত্তা প্রস্তুতিও। নভেম্বরের দিনে গিয়ে দিনে আসার যে সিদ্ধান্তটা, এটা বলতে গেলে একটা তামাশা করছে পর্যটন শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে এবং ট্যুরিস্টদের সাথে। রাত যাপনের সুযোগ দিলেই তবেই সম্ভব, এটাই বাস্তবসম্মত। আমরা চালাইতে চাইলে তো পাবো না, ট্যুরিস্টরা তো যাবে না। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস রাতযাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে আবার 9 মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেয়া হয়েছে 12টি কঠোর নির্দেশনা, যার মধ্যে রয়েছে প্লাস্টিক বহনে নিষেধাজ্ঞা, রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নভেম্বর মাস পর্যটকরা দিনে গিয়ে জাহাজে দিনে ফিরে আসবে। জাহাজ ছাড়বে আমাদের পঞ্চগড় সদরের নুনিয়াছড়া যে BIWTA ঘাট আছে সেখান থেকে ছাড়বে। এখান থেকে এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা সেখানে জাহাজ ঘাটে BIWTA ঘাটের ওখানেই
টিকিট চেকিং বা এই ধরনের পদক্ষেপ নিয়েছি ওখানে, এবং আপনার সেন্ট মার্টিন দ্বীপেও সেখানে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নভেম্বরে জাহাজ না চলায় আপাতত পর্যটন মৌসুমের শুরুটা ম্লান হতে যাচ্ছে সেন্ট মার্টিনে। তবে ডিসেম্বর থেকে পর্যটকরা গেলে আবারও 2 মাসের জন্য জমে উঠবে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপের পর্যটন ব্যবসা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তেই অনুভূত হচ্ছে শীত, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি ঠান্ডার মাত্রা আরও বাড়িয়েছে। পঞ্চগড়ে শীতের আগমনী বার্তার আরও খবর জানাতে লুৎফর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। লুৎফর, দিনের শুরুতে তাপমাত্রা কেমন অনুভূত হচ্ছে, আর শীতের প্রস্তুতি পঞ্চগড়ে মানুষের কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলা শহরের। পঞ্চগড়কে কিন্তু বলা হয়ে থাকে হিমালয় কন্যা, আর হিমালয় কন্যা পঞ্চগড়ে বরাবরই শীতের আগমন ঘটে একটু আগে, এবং শীতের যে প্রস্থান সেটিও কিন্তু আমরা পরে দেখি। হেমন্তে কিন্তু শীতের বেশ আবহাওয়া আমরা দেখেছি, বেশ কয়েকদিন থেকেই আমরা দেখেছি যে সকালে হালকা কুয়াশা চাদরে ঢাকা থাকছে, এবং দিনে যদিও তাপমাত্রা বাড়ছে তবে সন্ধ্যা নামার সাথে সাথে তাপমাত্রা কমে আসছে, এবং রাতে কিন্তু কাঁথা কম্বল জড়িয়ে ঘুমাতে হচ্ছে এমন একটি আবহাওয়া বিরাজ করছিল। তবে গতকাল বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, এবং গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু চলছেই, কখনো বাড়ছে কখনো কমছে, এভাবে কিন্তু বিরামহীনভাবে যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সেটি এই জনপদে কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু জেলা শহরের এবং পথঘাট যে একেবারেই ফাঁকা, এবং কিছু মানুষ আসলে জীবিকার তাগিদে তারা বের হয়েছেন। তবে এই গুড়ি গুড়ি বৃষ্টি যারা দৈনিক আয় নির্ভর মানুষ তাদেরকে কিন্তু দুর্ভোগে ফেলেছে। আমরা যদি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টিপাত কিন্তু আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে, এবং তারপরে যে শীতের তীব্রতা খানিকটা বাড়তে পারে। জানিয়ে রাখি যে পঞ্চগড়ে আসলে যে শীতের তীব্রতা সবসময় কিন্তু একটু বেশি থাকে, তবে বর্তমানের যে শীত এটিকে অনেকেই উপভোগের শীত বলছেন, এবং এই শীত এলে কিন্তু পর্যটকের সংখ্যা পঞ্চগড়ে বেড়ে যায়, এবং যারা ভ্রমণ পিপাসু মানুষ, যারা প্রকৃতিপ্রেমী, তারা কিন্তু শীত উপভোগ করবার জন্য এই সময়টিকে বেছে নেন। এবং যখন আকাশ পরিষ্কার থাকে এই সময়টিতে তখন কিন্তু উত্তর আকাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ের যে দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, সেটি কিন্তু এইখান থেকে দেখা যায়। এবং আমরা দেখি যে শীতের যখনই তীব্রতা বাড়ে তখনই কিন্তু পঞ্চগড়ের যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, দিন আনেন দিন খান, এই শ্রেণীর মানুষ, বিশেষ করে নদীর বালু পাথর শ্রমিক, তারা কিন্তু দুর্ভোগে পড়েন, এবং যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছেন তারাও কিন্তু দুর্ভোগে পড়েন আমরা দেখেছি। আর ছিন্নমূল যারা মানুষ তারাও কিন্তু শীতে কষ্ট পেয়ে থাকেন। তবে আজকের যে আবহাওয়া এটি কিন্তু আমরা দেখেছি যে একেবারে বিরামহীনভাবে বৃষ্টিপাত চলছেই, এবং পথঘাট একেবারে মানুষজন তেমন নেই, এবং যারা ছিন্নমূল মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, অনেকেই কিন্তু কাজে বের হতে পারছেন না। আমি কিছু রিক্সা চালক, ভ্যান চালকের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে বৃষ্টিপাতের কারণে কিন্তু তেমন যাত্রী তারা পাচ্ছেন না, এবং তারা অলস সময় পার করছেন। কিছু কাজ দিনমজুরের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে আসলে এই এখন পর্যন্ত তারা কাজের যে সন্ধান সেটি পাননি। তো বৃষ্টিপাত কিন্তু আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তো রওশন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে হেমন্তের শীত এবং বৃষ্টির সার্বিক চিত্র। পঞ্চগড়ের আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীর তীরে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। অপরূপা পঞ্চগড় সিজন 2 নামে আলোকচিত্র প্রদর্শনী দেখতে ভিড় করছেন সৌন্দর্যপ্রিয় নানা বয়সের মানুষ। ক্যামেরায় ধরা পড়া পঞ্চগড়ের প্রকৃতি, মানুষ, বন্যপ্রাণী আর কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য স্থান পেয়েছে প্রতিটি ছবিতে। আরও দেখুন লুৎফর রহমানের প্রতিবেদনে। মহানন্দার বুকে যখন জোয়ার ভাটার খেলা চলছে, ঠিক তখনই পারে জমছে রূপের আসর। এই রূপ হিমালয় কন্যা পঞ্চগড়ের। তেঁতুলিয়া ডাকবাংলা চত্বরে দ্বিতীয়বারের মতো আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে অপরূপা পঞ্চগড় সিজন 2। তরুণ বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজাল সাবা বছরের পর বছর পঞ্চগড়ের পথঘাট ঘুরে যে ছবি ক্যামেরাবন্দি করেছেন তাই স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
প্রদর্শনীতে স্থান পাওয়া 28টি ছবিতে ফুটে উঠেছে পঞ্চগড়ের নদী, লোকজীবন, কৃষি, জীবিকা আর অপরূপ প্রকৃতি। স্থান পেয়েছে পঞ্চগড়ে খোলা আকাশে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা। বাদ যায়নি বন্যপ্রাণীরাও। কোনো কোনো ছবিতে ফুটে উঠেছে সমাজের চরম কিছু বাস্তবতা। সামনাসামনি এরকম একটা ফটোগ্রাফিক মেলার মতো হয়ে যে আমি একেবারে এত সুন্দর ছবি আসলে আমি দেখতে পাবো, এটা আমি আসলে এক্সপেক্ট করি নাই। ছবিগুলোর যে স্মুথনেস, তার যে লিনিয়ারিটি, যে কতটুকু পারসেপশনটা আমার কাছে মনে হয়েছে যে সে যদি ভিতর থেকে অনুভব না করতো তাহলে তো এই ছবিগুলো এইভাবে উঠে আসতো। আমার খুব ভালো লাগছে যে পুরা পঞ্চগড়কে আমি দেখতে পাইছি, আর আমি চাই যে এই ছবিগুলো ঢাকায় যাক, মানে যারা পঞ্চগড় তেঁতুলিয়া খুব একটা আসে না তারা এখানে আসুক। হালকা শীতের এই সময় তেঁতুলিয়ায় জমছে পর্যটন। বেরসিক আকাশের কারণে যাদের কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয় না তাদের কাছে এই আলোকচিত্র প্রদর্শনী ভিন্ন মাত্রা যোগ করে। সেই সাথে এক টুকরো জমিতে পুরো পঞ্চগড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হারাতে চান না প্রকৃতিপ্রেমীরা। আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আশা করি সবাই আসবেন। আমার অনেক ভালো লাগছে, এখানে প্রতিটা পঞ্চগড়ের বৈচিত্র্যগুলো ফুটে ধরেছে। ছবিগুলো দেখি মনে হচ্ছে যে আসলে অনেক সুন্দর আমাদের পঞ্চগড়টা। প্রতিটি ছবিতে রয়েছে এক একটি গল্প আর দুর্দান্ত সৌন্দর্য। কোনো কোনো ছবি তুলতে 7 থেকে 8 বছর অপেক্ষা করতে হয়েছে বলে দাবি তরুণ এই আলোকচিত্রীর। এই ছবিটা আমি তুলছি, এটা এক ধরনের মেসেজ দেয়, যে এই মেসেজটা ছবিতেই লুকায়িত আছে। লোক বৈচিত্র্য আছে, জীব বৈচিত্র্য আছে। এই জিনিসগুলোকে আর্ট ফর্মে নিয়ে আসা, আমার আর্ট ফর্ম ফটোগ্রাফি, তো ফটোগ্রাফিতে নিয়ে আসাটাই ছিল আমার উদ্দেশ্য আর কি। আগামী 5 নভেম্বর শেষ হচ্ছে 10 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর। হিমালয় কন্যার লুকায়িত সৌন্দর্য তুলে ধরতে এমন আয়োজন সমৃদ্ধ করবে জেলার পর্যটন শিল্পকে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। জুলাই অভ্যুত্থানের পর নতুন নোট ছাপানো হলো, স্থানীয় ব্যাংক ও বাজারে আসেনি নতুন টাকা, হাতে পাননি সাধারণ মানুষও। দীর্ঘদিন ধরে হাত বদল হওয়ায় বাড়ছে ব্যবহার অনুপযোগী টাকা, বিশেষ করে 5, 10, 20 ও 50 টাকার মানহীন ছেঁড়া ফাটা নোট নিয়ে চরম বিপাকে ব্যবসায়ীরা। নতুন নোট বাজারে আসতে দীর্ঘ সময় অতিবাহিত হলেও অর্থনীতির গতি মন্থর হওয়ার শঙ্কা অনেকের। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন। নাটোর শহরের নিচা বাজারের পোশাক ব্যবসায়ী রিফাত হুসাইন সনি। ব্যবসায়িক কাজে প্রতিদিন ছোট নোটের ব্যবহার করতে হয় তাকে, কিন্তু ব্যবহার অনুপযোগী 5, 10, 20 ও 50 টাকার নোট নিয়ে প্রতিনিয়ত পড়তে হয় বিপাকে। কারণ এসব মানহীন ছেঁড়া ফাটা নোট নিয়ে মাঝে মধ্যেই ক্রেতার সাথে ঘটছে বাকবিতণ্ডা। কিন্তু হালের যে টাকার অবস্থা, এই টাকা আমাদের ক্রেতাদের দেওয়া সম্ভব হচ্ছে না এবং ক্রেতারা নিচ্ছেও না। কিন্তু প্রতিটি ব্যাংক থেকে আমাদের এই টাকা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ক্রেতাদের এই টাকা দিতে বিলম্বনার শিকার হচ্ছে আমরা। দীর্ঘদিন একই নোট হাত বদল হওয়ায় বর্তমানে বাজারে প্রচলিত বেশিরভাগ নোট ছেঁড়া, ময়লা এবং পুরনো। এসব নোট বদলাতে গিয়ে অনেক ক্ষেত্রে অতিরিক্ত 50% মূল্য দিতে হচ্ছে। 10 টাকা, 20 টাকা, 5 টাকা এই নোটগুলো সবচেয়ে খারাপ। 50 টাকা আছে, তবে 50 টাকা কম। 10 টাকা, 20 টাকা এগুলো অনেক খারাপ, এগুলো কাস্টমারকে দেওয়াই যায় না। মানে দোকানদারি, খুচরা দোকানদারি করা অনেক সমস্যা। বাজারে যদি নতুন টাকা আবার নতুন করে ছাড়ে তাহলে এই অসন্তুষ্টিটা দূর হয়। এমন কিছু অচল টাকা আছে যেগুলো চালানো খুব অসম্ভব হয়ে পড়ে। আমরা যে পুরাতন টাকাগুলো মার্কেটে রয়েছে এগুলি খুবই খারাপ অবস্থা, এগুলো আমরা ব্যবহার অযোগ্য, যে কারণে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেকেরই খুবই সমস্যা হচ্ছে এবং নিয়মিত কাস্টমারদের সাথে তর্ক বিতর্কে জড়াতে হচ্ছে এই খুচরা টাকা নিয়ে। অভ্যুত্থানের পর চলতি বছরের 1 জুন 20, 50 ও 1000 টাকার নতুন নোট বাজারে আসার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু সে ঘোষণার 5 মাস পেরিয়ে গেল, টাকা পৌঁছায়নি স্থানীয় ব্যাংকগুলোর শাখায়। সূত্রগুলো বলছে নাটোরে মোট সরকারি বেসরকারি 26টি ব্যাংক রয়েছে। দীর্ঘ সময় ধরে নতুন নোট বাজারে না আসায় অর্থনীতির গতি মন্থর হওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে ব্যবসা সহ সকল সেক্টরে। তবে ইদানিং বিভাগীয় শহরগুলোতে কিছু নতুন টাকা দেখা গেলেও প্রত্যন্ত অঞ্চলের শহরগুলোতে এই টাকার খুবই সংকট, যার কারণে কাটাছিঁড়া টাকার পরিচালন বাজারে বেড়েছে, যেটা কাটাছিঁড়া কিন্তু ব্যাংক গ্রহণ করছে না। মানুষের হাতে আছে যেটা আপনার ইকোনমিক যে সার্কুলেশন সেটাতে কোনো সহায়তা করছে না। সুতরাং ডেফিনেটলি এর ইফেক্ট অর্থনীতির উপর পড়বে।
প্রতি বছর বাংলাদেশে নতুন টাকার চাহিদা থাকে প্রায় 150 কোটি পিস। সেখানে সর্বোচ্চ টাকশাল ছাপতে পারে 120 কোটি পিস। শুধু নতুন নোট ছাপানোই নয়, সঠিক বিতরণ এবং পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহবুব হোসেন, এখন নাটোর। শেরপুরের নালিতাবাড়ির বারোমারি সাধুলিয়র ধর্মপল্লীতে শুরু হয়েছে দুদিনের ফাতেমা রানীর তীর্থ উৎসব। এই উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে 50,000-এরও বেশি ক্যাথলিক খ্রিস্ট ভক্ত। এছাড়া এই উৎসব ঘিরে বসেছে বিভিন্ন পণ্যের মেলা। ব্যবসায়ীরা বলছেন এবার শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি হবে প্রায় 2.5 কোটি টাকার পণ্য। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুরে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের এই ধর্মপল্লীটি প্রতিষ্ঠিত হয় 1942 সালে। পর্তুগালের ফাতেমা নগরীর আদলে 42 একর জমি জুড়ে স্থাপন করা হয় এই তীর্থস্থানটি, যা 1998 সালে ঘোষণা করা হয় ফাতেমা রানীর তীর্থস্থান হিসেবে। সেই থেকে প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার একটি মূল সুরের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়ে আসছে দুদিনব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব। প্রতি বছরের মতো এবছরও দুদিনের তীর্থ উৎসবে যোগ দিতে ধর্মপল্লীতে এসেছেন বিভিন্ন বয়সী খ্রিস্টভক্তরা। এবছর পুনর্মিলন ও পাপ স্বীকারের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। হাজারো তীর্থযাত্রী নিজেদের পাপ থেকে মুক্তি পেতে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল নিয়ে উঁচু নিচু পাহাড়ি টিলার 2.5 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে। আমরা প্রতি বছরই এখানে আসি, আমাদের পরিবারের লোকজন সবাই মিলে মামের কাছে প্রার্থনা করতে। সবারই একটা মনোবাসনা থাকে, সপ্তাহে একটা আশা থাকে যে তার কাছে চাওয়ার জন্য। এখানে মা মারিয়ার কৃপায় আমরা অনেক কিছু পেয়েছি। This is my first time at the Baromari pilgrimage and it's an incredibly and beautiful experience. এদিকে তীর্থকে কেন্দ্র করে শতাধিক স্টলে নানা পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। বেচাকেনা ভালো হয় খুশি ক্রেতা ও বিক্রেতারা। ফুল আনছি, অনেক কসমেটিক, খেলনা টেলনা নিয়ে আইছি, মোটামুটি অনেক ভালো বেচাকেনা হইতেছে। বিভিন্ন জিনিস আমাদের পছন্দ হয়, পছন্দ যেগুলো হয় সেগুলো আমরা কিনি। এবারের তীর্থোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোপের প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত। তীর্থোৎসবটি 27 বছরের জুবিলি উৎসব হিসেবে পালন হওয়ায় এর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে জানান ধর্মীয় নেতারা। আর তীর্থ উৎসবকে ঘিরে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। হিংসা, প্রতিহিংসা, স্বার্থপর বা মন্দতা এই কাজে জড়িত এই তাদের মন পরিবর্তনের জন্য, প্রার্থনা করার জন্য আমাদের কুমারী মারিয়া 3 ছেলে মেয়েকে বলেছিলেন যেন এইখানে গির্জাঘর নির্মাণ করা হয়, প্রার্থনা করা হয়, মানুষ যেন মন পরিবর্তন করে। আমাদের স্থানীয় এই ঝিনাইগাতির সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। এখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী না, খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী সবাই সহযোগিতা করে একসঙ্গে অংশগ্রহণ করে থাকে। এটি আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য উদাহরণ। শেরপুরের ফাতেমা রানীর তীর্থস্থানটি পর্তুগালের ফাতেমা নগরীর অনুকরণে স্থাপিত হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্রিস্ট তীর্থযাত্রীরা এখানে আসেন পাপ থেকে মুক্তির আশায়। এখন শেরপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া ও চীন। তবে প্রতিপক্ষের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি ট্রাম্পের। 33 বছর পর যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করলে তা পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেয় কিনা তা নিয়ে এখন শঙ্কা তুঙ্গে। পারমাণবিক অস্ত্রে কে কতটা শক্তিশালী তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই 1945 নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে 20 কিলোটন বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করতে ওই বছরই আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে সবকিছু তছনছ করে দেয় পেন্টাগন। এরপর ধ্বংসাত্মক অস্ত্রের শীর্ষে উঠে আসে পারমাণবিক বোমা। জাতিসংঘের তথ্য বলছে 1945 থেকে 1996 সাল পর্যন্ত 5 দশকে 2000-এর বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, যার মধ্যে সবশেষ 1992 সাল পর্যন্ত 1000-এর বেশি পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর 7 শতাধিক পরীক্ষা চালিয়েছে সোভিয়েত ইউনিয়ন। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে ফ্রান্স, চীন ও ব্রিটেন।
পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি সিটিবিটি হওয়ার পরও 10টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে 1998 সালে পাল্লা দিয়ে 2টি করে 4টি পরীক্ষা চালিয়েছে ভারত পাকিস্তান। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও 2006 থেকে 2017 সালের মধ্যে 6টি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমনকি ইউক্রেনে যুদ্ধবন্ধ ইস্যুতে হাঙ্গেরিতে ট্রাম্প পুতিনের বৈঠক ভেস্তে যাওয়ার পর সম্প্রতি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে আগুনে ঘি ঢালে রাশিয়া। চীনও বাড়াচ্ছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। প্রতিপক্ষদের এসব কার্যকলাপেই 33 বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We have more nuclear weapons than anybody. We don't do testing. We've halted it many years ago. But with others doing testing, I think it's appropriate that we do also. এমন পরিস্থিতিতে এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে চীন। আর রাশিয়া দাবি করছে সম্প্রতি তাদের চালানো পরীক্ষাটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল, যাকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা হিসেবে দেখা হলে ভুল করা হবে বলেও সতর্ক করা হয়েছে। এমনকি চলতি মাসে পুতিনের দেয়া হুঁশিয়ারিও মনে করিয়ে দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। Я хочу напомнить заявление президента Путина, которое неоднократно повторялось, что, конечно же, если кто-то отойдет от моратория. পারমাণবিক প্রতিযোগিতা বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যায় কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ দেশের কাছেই পারমাণবিক অস্ত্র না থাকায় বিশ্বব্যাপী মানুষের জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। There are 9 countries that have these nuclear weapons, but overwhelmingly, and we're talking about almost 90%. Are in the arsenals of Russia and the United States. These two countries are the ones that have by far the most nuclear weapons. And that has always been the case. So part of it is because of their experience with the Cold War. এই অবস্থায় এখন আলোচনায় ইরানও। কারণ পারমাণবিক অস্ত্র সক্ষমতার দিকে অগ্রগতির অভিযোগে গত জুন মাসে দেশটির গুরুত্বপূর্ণ 3টে পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বারবার দাবি করে আসছে যে পারমাণবিক অস্ত্র উৎপাদনে কোনো ইচ্ছে নেই তাদের। এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্যেও মিল পাওয়া গেছে। We do not see anything that would give rise to hypothesis of any substantive work going on there. সঠিক তথ্য গোপন রাখায় পারমাণবিক অস্ত্রের আসল সংখ্যা অজানা। তবে বিভিন্ন সংস্থার অনুসন্ধানী তথ্য বলছে বিশ্বে এই মুহূর্তে 12,000-এর বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এ তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে থাকার দাবি করলেও পরিসংখ্যান অনুযায়ী তালিকায় প্রথমে আছে রাশিয়ার নাম, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় চীন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার খবর। 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। প্রথম 2 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে উইন্ডিজ দল, যে কারণে বাংলাদেশ দল এই ম্যাচে মাঠে নামবে হোয়াইটেশ এড়ানোর লক্ষ্য নিয়ে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মিরপুরে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল গিয়েছে চট্টগ্রামে। তবে টানা 2 ম্যাচ হেরে এরই মাঝে টি-20 সিরিজ খুইয়েছে টাইগাররা। শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে তাই মাঠে নামছে লিটন দাসরা। প্রথম 2 ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার গল্পের পুনরাবৃত্তি হয়েছে। কোনোভাবেই এই জায়গাতে উন্নতি করতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সব জায়গায় একই চিত্র। তাই এই ম্যাচ জিতে সম্মান বাঁচাতে হলে সবার আগে দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরকেই। সেক্ষেত্রে তানজিদ তামিম থেকে সাইফ, লিটন, হৃদয়দের ব্যাটে কথা বলতে হবে। শামীম, জাকির কিংবা সোহানদের খেলতে হবে দায়িত্বশীল ইনিংস। গত 2 ম্যাচের বিবেচনায় ম্যাচে টস জেতা গুরুত্বপূর্ণ। তাই জয় পেতে হলে আগ্রাসী ব্যাটিং আর বড় স্কোর করতে হবে। আগে ব্যাট করে 160 থেকে 170 রান হবে চট্টগ্রামের মাঠে জয়ের জন্য ভালো পুঁজি। আগের 2 ম্যাচে দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডাররা রান পেয়েছেন। বোলিংয়ের সময় নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে পেরেছে ক্যারিবীয় বোলাররাও। তাই এই ম্যাচেও অপরিবর্তিত লক্ষ্য নিয়েই মাঠে নামবে শাই হোপের দল। আগেই সিরিজ হারিয়ে খানিকটা মানসিক চাপে বাংলাদেশ। তবে এই ম্যাচটি জিতে অন্তত ব্যবধান কমাবে টাইগাররা, এটাই চাওয়া থাকবে ভক্তদের। রেজাউল করিম, এখন। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরেকবার।
নির্বাচনের আগে গণভোট কোনোদিনই মানবে না বিএনপি। আজকের মধ্যে সংস্কার আদেশ জারির দাবি জামায়াতের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল রবি বা সোমবার। 10 ডিসেম্বরের মধ্যে ভোট, প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। নদীপথে আবারও ফিরছে স্টিমার পিএস মাহসুদ। শুক্র শনিবার চলবে ঢাকা বরিশাল রুটে, বাকি 5 দিন প্রমোদ ভ্রমণে। কাল থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। আপাতত রাতে না থাকার অনুমোদনে ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা। পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া চীন। ভয়ানক যুদ্ধে মোড় নেয় কিনা তা নিয়ে শঙ্কা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।